আজ 10ই ফেব্রুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টে অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেস হেডিংয়ে কজ লিস্টের 34 নম্বর সিরিয়ালে দুপুর 2টোর সময় শুনানির জন্য লিস্টেড ছিল। এসএসসি মূল মামলার সাথে বর্তমানে 126টি কানেক্টেড এসএলপি রয়েছে। এই মামলার শেষ শুনানি হয়েছিল গত 27শে জানুয়ারিতে। সেদিন রেসপন্ডেন্টের আইনজীবীরা অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম সওয়াল করেছিলেন এবং এরপরে আজ অর্থাৎ 10ই ফেব্রুয়ারি কিছু কাউন্টার আর্গুমেন্ট হওয়ার কথা ছিল এবং বাকি যারা রেসপন্ডেন্টদের বলতে বাকি ছিলেন তাদের বলার জন্য টাইম দেওয়া হয়েছিল এবং আজকেই মহামান্য প্রধান বিচারপতি হিয়ারিংটা কনক্লুড করে জাজমেন্ট রিজার্ভ করতে চেয়েছিলেন। সেই মোতাবেক আজ দুপুর 2টোর থেকেই একদম এসএসসি মামলার শুনানি শুরু হয় এবং লাস্ট আওয়ার অবধি শুনানি চলে। আজকের শুনানি থেকে অনেকগুলো বিষয় উঠে এসছে। আজকে সিবিআই আর্গুমেন্ট করেছেন, সিবিআই গুরুত্বপূর্ণ তথ্য আজকে বলেছেন। আজকে যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন তাদের আইনজীবীরা সওয়াল করেছেন, যারা নন টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন তাদের আইনজীবীরাও সওয়াল করেছেন। ওয়েস্ট বেঙ্গল স্টেটের পক্ষ থেকেও আইনজীবী সওয়াল করেছেন। এসএসসির পক্ষ থেকে গুরুত্বপূর্ণভাবে কিছু বক্তব্য রাখা হয়েছে এবং মহামান্য প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ কিছু মন্তব্যও করেছেন। এবং সব শেষে যেটা স্বস্তির খবর যে এসএসসি মামলাটি কিন্তু আজকে ফাইনাল হিয়ারিং হয়ে গেল, অর্থাৎ এই মামলার আর কোনো রকম শুনানি হবে না। মহামান্য প্রধান বিচারপতি এই মামলায় জাজমেন্ট রিজার্ভ করলেন, অর্থাৎ এই মামলায় হিয়ারিংয়ের যে পার্টটা ছিল সেটা কনক্লুড হলো। এবার কোনো একটা ডেটে মহামান্য প্রধান বিচারপতিরা কিন্তু এই মামলার জাজমেন্ট শোনাবেন। তো আজকে এই এসএসসি মামলায় অ্যাকচুয়ালি কোর্টরুমে কি হলো তার ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, অনুরোধ করব আপনাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখার, কোনো অংশে স্কিপ না করে। আমি একদম ডিটেলসে ব্রিফলি অথেন্টিকভাবে সমস্ত তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই আজকে হিয়ারিংটা যখন শুরু হলো, রেসপন্ডেন্টের পক্ষ থেকে মনীন্দ্র সিং আইনজীবী তিনি বলতে উঠলেন। সিজিআই তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কাদের হয়ে বলবেন। আইনজীবী বললেন যে তিনি পুরো প্যানেলটাকে বাতিল করার জন্য বলবেন এবং আইনজীবী মনীন্দ্র সিং তিনি 4টে অ্যাসপেক্টে বক্তব্য রাখলেন। তিনি বললেন যে এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টটি সঠিক দেওয়া হয়েছে এখানে। তার কারণ মহামান্য সুপ্রিম কোর্টের 4টি জাজমেন্টকে তিনি দেখালেন এবং সেই 4টি জাজমেন্টে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কেন একটি নিয়োগে গোটা প্যানেল বাতিল হয়। সেখানে তিনি প্রত্যেকটি জাজমেন্টকে সাইট করে করে মহামান্য বিচারপতি দ্বয়কে এটা বোঝাচ্ছিলেন যে যদি একটি রিক্রুটমেন্টে গ্রস ইলিগালিটি হয়ে থাকে, যদি সেখানে ডেলিভারিটলি মিস্টেক করা হয়ে থাকে, যদি আনডিটেক্টেড এমন একটা পজিশনে চলে যায় যে টেন্টেড এবং আনটেন্টেড প্রার্থীদেরকে কোনোভাবে প্রপারলি সেগ্রিগেট করা যাচ্ছে না। এইখানে আইনজীবী মনীন্দ্র সিং একটি কথা বললেন সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টকে উল্লেখ করে যে যখন সেগ্রিগেশন করতে হবে তখন এটা খেয়াল রাখতে হবে যাতে করে একজনও টেন্টেড প্রার্থী না থাকে প্যানেলের মধ্যে। যদি একটি ক্যান্ডিডেট থাকার প্রবণতা থাকে তাহলেও কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করার প্রভিশন রয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এই কাজটি করেছে। মহামান্য কলকাতা হাইকোর্ট এসএসসিকে বারবার সুযোগ দিয়েছিল যে তারা এটা পরিষ্কার করে বলুক যে কতজন প্রার্থী ইল্লিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, কিন্তু এসএসসি সেটা বলতে পারেনি, এইটা আইনজীবী উল্লেখ করলেন। এছাড়াও আইনজীবী আরও যেটা বললেন যে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট রয়েছে 2017 সালের, সেখানে দেখা যাচ্ছে যে 27 বছর চাকরি করার পরেও সেই চাকরি দুর্নীতির কারণে বা কোনো রকম অনৈতিকতার কারণে সেটা বাতিল হয়েছে। তার ফলে এই যে দীর্ঘদিন চাকরি করছে বলে চাকরি বাতিল হবে না এই বিষয়টা ঠিক নয়, তার কারণ এখানে একটা গ্রস ইলিগালিটি দেখা গেছে। এছাড়াও তিনি গুরুত্বপূর্ণভাবে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এসএসসি বোর্ড এবং স্টেট যারা যে কোনোভাবেই সেগ্রিগেট করতে পারেনি তাদের যে এফিডেভিটগুলো সেগুলো তিনি রেফার করেন। এছাড়াও তিনি গ্রস ইলিগালিটি, যোগ্য অযোগ্য বাছার করার যাবে না, এই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু উল্লেখ করেন এবং তিনি এটা পরিষ্কার করে বলেন যে 3টে অথরিটি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এটা পরিষ্কার করে বলতে পারেনি যে ফাইনালি কতজন ইল্লিগালি অ্যাপয়েন্টেড টিচার বা নন টিচিং স্টাফ রয়েছে 2016 সিলেকশন প্রসেসে এবং যোগ্য অযোগ্য বাছাই করা এটা আর সম্ভব নয়, তার ফলে গোটা প্যানেলটাকেই বাতিল করতে হবে। এবং এরপরে তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে প্যারাগ্রাফগুলো ছিল 240, 249, 265, 273, 269 এবং 326, 329 এই সমস্ত বিষয়গুলো তিনি কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চকে রেফার করেন এবং সেই অনুপাতে তিনি যেটা ফাইনালি যেটা সাবমিশন করলেন যে পুরো প্যানেলটাকেই বাতিল করা উচিত, এখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাবে না এবং পুরো প্রসেসটার মধ্যেই দুর্নীতি রয়েছে।
এরপরে মহামান্য সিজিআই তিনি সিবিআইকে ডাকলেন। সিবিআই কিন্তু গুরুত্বপূর্ণভাবে যে বক্তব্যটা তুলে ধরলেন সেটা হচ্ছে, সিবিআই যেটা বলল যে তারা যে তথ্য উদ্ধার করেছে পঙ্কজ বনসালের কাছ থেকে, সেই তথ্যটা তাদের মতে অথেন্টিক। এবার সেইটা কেন অথেন্টিক এইটা বলার জন্য সিবিআই যেটা বলল যে তারা একটি 3 পেজের নোটস আগেই দিয়েছিল এবং তারা ইনস্ট্যান্টলি কোর্টরুমের মধ্যেই কপি সার্ভ করলো অন্যান্য পার্টিদের। এরপরে সিবিআই যেটা বলল যে যে স্ক্যান করা হয়েছে সেই স্ক্যানিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল নাইসা নামক একটি সংস্থাকে। নাইসা আবার কাজের দায়িত্ব দিয়েছিল ডাটা স্ক্যানটেক নামক একটি অন্য এজেন্সিকে। সেই ডাটা স্ক্যানটেকে মূলত এসএসসির অফিসে গিয়ে অরিজিনাল ওএমআর শিটকে স্ক্যান করে এবং তারপরে সেই স্ক্যানের যে কপি সেটা নাইসাকে হ্যান্ডওভার করে এবং নাইসা পরবর্তীকালে ইভালুয়েট করে এসএসসিকে সমস্ত তথ্য দেয়। তো এই যে পুরো সিলেকশন প্রসেস 4টে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্তর ক্ষেত্রে এই প্রসেসটাই ফলো করা হয়েছিল, এটা সিবিআইয়ের মতে। এবং সিবিআই বললেন যে তারা যখন ইনভেস্টিগেশন করছিলেন তখন নাইসার কাছে তারা তথ্য চান, কিন্তু নাইসা তাদের কোনো তথ্য দিতে পারেনি এবং এসএসসির কাছেও তারা যথারীতি কোনো তথ্য পায়নি, তার কারণ এসএসসি সেই তথ্যগুলো ডিলিট করে দিয়েছিল এবং সেটাকে তারা উদ্ধারও করতে পারেনি। কিন্তু তারা যখন ডেটা স্ক্যানটেকের কাছে যায় তখন তারা অনেক তথ্য রিকভার করে, বিশেষ করে যে স্ক্যানের তথ্যগুলো ছিল সেগুলো তারা রিকভার করেছে, কিন্তু সেই তথ্যগুলোকে ডাটা স্ক্যানটেকও ডিলিট করে দিয়েছিল, সে ডিলিট ভার্সন থেকে তারা রিকভার করেছে। এছাড়াও তাদের কাছে পঙ্কজ বনসালের ডাটা রয়েছে, যেখান থেকে তারা 3টে হার্ড ডিস্ক রিকভার করেছিল পঙ্কজ বনসালের বাড়ি থেকে, সেখানেও কিন্তু স্ক্যান, ইমেজ এবং অন্যান্য ডাটাগুলো রয়েছে। এখানে সিবিআই যেটা বলেন যে তাদের কাছে 2টো সেট ডাটা রয়েছে, একটি হচ্ছে পঙ্কজ বনসাল এবং আরেকটি হচ্ছে ডেটা স্ক্যানটেক। এবং এই দুটো ডাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যখন ওএমআর স্ক্যান হয় তখন 2টো ফাইল তৈরি হয়েছে, একটি হচ্ছে ইমেজ কপি এবং আরেকটি হচ্ছে রেসপন্স কোড, এবং এই রেসপন্স কোডের ভিত্তিতে ইভালুয়েশন করা হয়েছে অ্যান্সার কিকে মিলিয়ে মিলিয়ে। তারপরে তারা এটা বলে যে অনারেবল হাইকোর্টে তারা ডিটেলস যে ইনভেস্টিগেশন প্রসেস সেটা নিয়ে তারা তথ্য দিয়েছেন। এখানে সিজিআই যেটা জিজ্ঞাসা করলেন সিবিআইকে যে এই যে আপনারা বলছেন যে স্ক্যানিং করা হয়েছে, এটা কি ম্যানুয়ালি করা হয়েছিল নাকি কম্পিউটারের মাধ্যমে চেক করা হয়েছিল? সিবিআই যেটা জানালো যে এইটা করা হয়েছে সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে, এখানে কোনো ম্যানুয়াল হস্তক্ষেপ নেই। এবার সিজিআই জিজ্ঞাসা করলেন যে তাহলে ডেটা স্ক্যানটেকের কাছ থেকে আপনারা এক ধরনের তথ্য পাচ্ছেন এবং পঙ্কজ বনসালের কাছ থেকে আপনারা এক ধরনের তথ্য পাচ্ছেন, এই দুটো তথ্যর মধ্যে কি মিল রয়েছে না অমিল রয়েছে? সিবিআই বললেন যে এই দুটো তথ্য কিন্তু ম্যাচ করছে। সিবিআই বললেন যে রেসপন্স কোড আপনারা যেটা বলছেন সেটা কি? এবার এই রেসপন্স কোড কি সেটা কিন্তু সিজিআইকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন। তারপরে সিবিআই যেটা বলল যে এই যে ডেটা ওএমআর ডেটা তারা উদ্ধার করেছে সেই ডেটা জেনুইননেস তার রয়েছে, তার অথেন্টিসিটি রয়েছে, তার কারণ অনারেবল সিঙ্গেল বেঞ্চ যখন এই ডেটার ভিত্তিতে এসএসসিকে নির্দেশ দিয়েছিল যে কারা কারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেটা খুঁজে বার করতে, এসএসসি এই ডেটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু সেই কাজটি করেছিল এবং কোনো ক্যান্ডিডেট কিন্তু এই ডেটার উপর ডিসপিউট করেনি, ইভেন এসএসসিও এই ডেটাকে ডিসপিউট করছে না। এছাড়াও এই যে দুটো ডেটা তারা উদ্ধার করেছে তার যে হ্যাশ ভ্যালু, সে দুটো ডেটার হ্যাশ ভ্যালু কিন্তু মিলে যাচ্ছে এবং যে রেসপন্স ডেট এখানে পাওয়া যাচ্ছে সেই রেসপন্স ডেট ম্যাচ করছে এবং ডেট অফ মডিফিকেশন যেটা সেটাও কিন্তু ম্যাচ করছে এবং 65B সার্টিফিকেট যেটা পঙ্কজ বনসালের ডাটার ক্ষেত্রে সেটাও তারা দিয়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই 65B ডেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং এই ডেটাকেও অথেন্টিক বলে অ্যাকসেপ্ট করেছে। এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সিবিআইয়ের মতে যে ট্রান্সফার অফ ফাইলের ক্ষেত্রে যে ডেটগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ডিফারেন্ট, কিন্তু মডিফিকেশন ডেট সেম। এই মডিফিকেশন ডেটটা সিবিআইয়ের মতে যে এইখানেই হয়তো এই ডেটটাতেই ডাটাগুলো স্ক্যান করা হয়েছিল। এবং সিজিআই এখানে একটি জিজ্ঞাসা করলেন যে এই যে পঙ্কজ বনসালের যে ডাটা, সেই ডাটা আপনারা কবে উদ্ধার করেছেন 3টে হার্ড ডিস্ক থেকে? সিবিআই জানালো 16ই সেপ্টেম্বর 2022 সালে। সিজিআই বললেন যে স্ক্যানিং কবে হয়েছিল? তখন সিবিআই বলল যে স্ক্যানিং হয়েছিল যখন 2016-17 সাল পরীক্ষা হওয়ার পরে এই সময়ে। এই সময় অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার সিবিআইকে জিজ্ঞাসা করলেন যে আপনারা যেটা বলছেন যে স্ক্যানিং হয়েছিল এই সময়ে, ডাটা পেয়েছেন এই সময়ে, তো এই বিষয়গুলো আপনারা কিভাবে জানছেন? তার কারণ এসএসসির কাছে বা নাইসার কাছে তো কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। তখন সিবিআই বলল যে এই সমস্ত কিছু তারা ডেটা স্ক্যানটেকের থেকে তথ্য যা উদ্ধার করেছে সেখান থেকে তারা বুঝতে পারছে। সঞ্জয় কুমার অনারেবল জাস্টিস তিনি বললেন যে মিরর ইমেজ তো পাওয়া যায়নি। সিবিআই বললেন যে না, রেসপন্স কোড কিন্তু ম্যাচ করেছে। সিজিআই এখানে প্রশ্ন করলেন যে পঙ্কজ বনসালের যে তথ্য সেটা তো ফার্স্ট কপি নয়, এখানে তো মানে
ফার্স্ট কপি যেটা সেটা তো পাওয়া যাচ্ছে না। তো এই সময় একটি ক্যাওয়াস শুরু হলো সিবিআই এর এই তথ্যগুলো নিয়ে, বিভিন্ন আইনজীবী বিভিন্ন রকম কথা বলতে লাগলেন। সিবিআই এই জায়গাটায় যেটা বললেন যে ফার্স্ট স্ক্যানিং করেছিল ডেটা স্ক্যানটেক, তারপরে সেই ডেটা তারা নাইসাকে দিয়েছিল, নাইসা থেকে ডেটা কপি করেছিল পঙ্কজ বনসাল। তার মানে সিবিআই যেটা বললো যে পঙ্কজ বনসালের ডাটাটা অরিজিনাল বা ফার্স্ট হ্যান্ড ডেটা নয়, এটা কপি ডেটা, কিন্তু এই ডেটা স্ক্যানটেকের যে তথ্য তার সাথে ম্যাচ করছে, অতএব এই ডেটাটা অরিজিনাল। এবং তারপরে নাইসার যে তথ্য সেটা এসএসসির ওয়েবসাইটে রয়েছে এবং সেটা ম্যানিপুলেটেড। সিজিআই এই জায়গাটায় প্রশ্ন করলেন যে কিন্তু অনারেবল ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী তো পঙ্কজ বনসালের তথ্যকে নিয়ে রিলাই করা হয়নি। তো এই জায়গাটায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ মাইলট, অনারেবল ডিভিশন বেঞ্চের জাজমেন্টে পঙ্কজ বনসালের ডাটাকে কিন্তু রিলাই করা হয়নি। এই জায়গায় সিবিআই বললেন যে তারা ডিভিশন বেঞ্চের জাজমেন্টে কি বলা হয়েছে সেই বিষয়ে তারা বলছেন না, বাট তাদের যে মত সেই মতে এই ডেটাটা অরিজিনাল ডেটা এবং এই ডেটাটাকে ট্যাম্পার্ড করা হয়নি। এখানে সিজিআই বললেন যে তাহলে এসএসসির কাছে যে তথ্য রয়েছে সেটা কি ট্যাম্পার্ড, এবং যে তথ্য পঙ্কজ বনসালের কাছে রয়েছে সেটা ট্যাম্পার্ড নয়। এখানে সিবিআই বললেন যে ইয়েস মাইলট, এসএসসির যে তথ্য আমরা পাচ্ছি সেটা ট্যাম্পার্ড তথ্য, কিন্তু পঙ্কজ বনসালের যে ওএমআর তথ্য পাচ্ছি সেটা ট্যাম্পার্ড হয়নি, এটা সিবিআই এর মতে। এখানে অন্য একজন আইনজীবী তিনি যেটা বলতে লাগলেন, এবার সিবিআই এর বলা মোটামুটি এই জায়গাটায় শেষ হলো। এখানে অন্য একজন আইনজীবী তিনি যেটা বললেন যে তারা মূলত নট কল্ড ফর ভেরিফিকেশন, অর্থাৎ তারা ইন্টারভিউ ডাকই পাননি। ইন্টারভিউ ডাক না পাওয়ার কারণ হিসাবে তারা কতগুলো কারণ দেখালেন, যেমন দুর্নীতি যেগুলো হয়েছে, এক্সেস ভ্যাকান্সিতে নিয়োগ হয়েছে, নট প্যানেলে নিয়োগ হয়েছে, ব্ল্যাঙ্ক ওয়েমারে নিয়োগ হয়েছে, এক্সপায়ারি অফ প্যানেলে নিয়োগ হয়েছে, র্যাঙ্ক জাম্প হয়েছে, এবং এগুলো তাদের মতে এস্টাবলিশড হয়ে গেছে। এবং তারা যেটা বলতে চাইলেন যে মেরিট লিস্ট কখনো পাবলিশড হয়নি, এবং যে এসএসসির যে রুল সেই রুল 12 তারা দেখাতে লাগলেন, যেখানে প্রসিডিওর অফ সিলেকশনে বলা হয়েছে কিভাবে সাবরুল 6-এ ইন্টারভিউ লিস্ট পাবলিশ করতে হবে 1:1.4 রেশিওতে। তারপরে সেই ইন্টারভিউ লিস্ট পাবলিশের সময় যে কি কি বিষয় দেখা হবে, একাডেমিক মার্কস, রিটেন এক্সাম মার্কস, তারপরে এই সমস্ত বিষয়গুলো। তারপরে মেরিট লিস্ট হবে রুল 12(7) মেনে, সেখানে ইন্টারভিউ মার্কস নিয়ে ফাইনাল মেরিট তৈরি হবে। তো এই বিষয়গুলো তারা উল্লেখ করলেন, এবং তাদের যে দাবি যে নতুন করে সিলেকশন প্রসেস না করে, যাতে করে এই যে সিলেকশন প্রসেস এখানে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়ে নতুন করে সাবরুল 12(6) মেনে আবার নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার করে নতুন করে ইন্টারভিউ নেওয়া হোক, এবং তাদেরকে যাতে করে ইন্টারভিউ ডাকা হয় যারা নট কল্ড ফর ভেরিফিকেশন। এই জায়গায় বিচারপতি একটি বক্তব্য রাখলেন, দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য। তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য সমস্যা রয়েছে, তার কারণ অনারেবল সিজিআই এর মতে অরিজিনাল ওএমআর সিট নেই। এই জায়গাটায় সিজিআই খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে অরিজিনাল ওএমআর নেই। তখন যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন যে মাইলট, সিবিআই তো উদ্ধার করেছে কিছু তথ্য। সিজিআই আবারও বললেন যে সিবিআই যেটা বলছে যে ডেটা তারা পঙ্কজ বনসালের কাছে পেয়েছে সেটা ম্যাচ করছে ডেটা স্ক্যানটেকের কাছে, বাট স্টিল এই যে ডেটা সেগুলো কিন্তু অথেন্টিকেট হচ্ছে না, কারণ অরিজিনাল তথ্য কিন্তু অ্যাবসেন্স রয়েছে। অরিজিনাল ওএমআর সিট সিজিআই এর মতে এখনো অ্যাবসেন্ট। এই যে তথ্য পাওয়া গেছে সেগুলো কপি। নাও সাসপিসিয়াস, অর্থাৎ এই যে তথ্য সেটা কিন্তু সিজিআই বলছেন যে প্রত্যেকটা তথ্যই কিন্তু সাসপিসিয়াস। এখানে কিন্তু অরিজিনাল ওএমআর এর যে ক্যান্ডিডেটদের যে ওএমআর সেটা পঙ্কজ বনসালের যে তথ্য উদ্ধার হয়েছে বা ডেটা স্ক্যানটেকের যে তথ্য উদ্ধার হয়েছে সেই তথ্য কি অরিজিনাল নয়, এই বিষয়টা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে। Because so much is done in such a large scale, it's impossible to authenticate that. এই যে আমি বাক্যটা বললাম এটা সিজিআই কিন্তু উদ্ধৃতি করলেন, তিনি বললেন যে এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, তার ফলে এখানে একটা লার্জ স্কেলে কিন্তু নানা বিষয় ঘটেছে, তার ফলে এই ডেটাটাকে এক কথায় অথেন্টিকেট করে দেওয়া এটা কিন্তু সঠিক হবে না। তার ফলে নতুন করে যে ইন্টারভিউ ডাকার বিষয়টা সেই বিষয়টায় সমস্যা আছে বলে সিজিআই মনে করছেন। এখানে যিনি লয়ার ছিলেন তিনি বললেন যে তাহলে তো অল্টারনেটিভ দুটো আছে, একটা হচ্ছে এন্টায়ার প্রসেসকে ক্যান্সেল করে দেওয়া বা সেগ্রিগেশন করা আর কি। তো এখানে যদি এন্টায়ার প্রসেস মানে ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে যে বিষয়টা হবে যারা মেরিটোরিয়াস ক্যান্ডিডেট তারা সাফার করবে, এটাই লয়ার বললেন। সিজাই বললেন যে নাও দিস কেস নট অনলি প্রবলেম, অর্থাৎ এই যে কেসটা একটা প্রবলেম শুধুমাত্র আছে তা নয়, তার কারণ পঙ্কজ বনসালের যে তথ্য রয়েছে সেখানেও সন্দেহ রয়েছে, কারণ সেই তথ্যটা ফার্স্ট হ্যান্ড নয়। তাহলে তিনি কি করবেন? এই জায়গাটা কিন্তু সিজিআই উল্লেখযোগ্য একটি বক্তব্য রাখলেন যে তথ্যটা ফার্স্ট হ্যান্ড নয়, অর্থাৎ পঙ্কজ বনসালের কাছে যে তথ্যটা পাওয়া গেছে সেটা কপির তথ্য, এটা সিবিআই নিজেই কিন্তু বলল।
এবার লয়ার যিনি ছিলেন তিনি বললেন যে তাহলে যাদের পাওয়া গেছে তাদের বাদ দিয়ে আমাদের নেওয়া হোক, অর্থাৎ যারা আনটেন্টেড পাওয়া গেছে এদেরকে তাহলে বাদ দেওয়া হোক, যে কজনকে মানে ফাইন্ড করা যাচ্ছে, এস্টাবলিশ করা যাচ্ছে এবং সেখানে যারা নট কল্ড ফর ভেরিফিকেশন সেখানে তাদেরকে নেওয়া হোক, এটাই আইনজীবী সওয়াল করলেন। তখন মহামান্য প্রধান বিচারপতি বললেন যে আপনি তো সিলেক্টই হননি, অর্থাৎ আপনি তো প্যানেলেই নেই, তাহলে ডিলে অ্যান্ড ল্যাচেস গ্রাউন্ডে আপনি কি বলবেন? তাছাড়াও এই মেরিট লিস্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, এখানে আর নতুন করে যারা নট কল ফর ভেরিফিকেশন তাদেরকে নেওয়ার কোনো আর মানে প্রভিশনই থাকছে না। এই জায়গাটায় আইনজীবী বললেন যে তারা মেরিটোরিয়াস পিপল, তারা সাফার করবেন যদি পুরো প্যানেলে তাদেরকে না ঠাঁই দেওয়া হয়, তার কারণ এখানে দুর্নীতি হয়েছে, এটা এস্টাবলিশড হয়ে গেছে এবং সেখানে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এই কারণেই যে অনেক ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো এই জায়গায় তাদের ভ্যালুয়েবল রাইট এবং যে পাবলিক এমপ্লয়মেন্টে তাদের যে অপরচুনিটি সেই জায়গাটায় সাফার করা হয়েছে, তাদের এজ বার ক্রস হয়ে গেছে, ফ্রেশ সিলেকশন প্রসেস হলে তারা হয়তো আর পারবে না বা তাদের সেই আর মানে প্রতিযোগিতা করার মাইন্ডসেট পার হয়ে গেছে, তার জন্য রুল 12(6) থেকে যাতে করে আবার শুরু করা হোক, এই আর্গুমেন্টটা তারা করলেন। এই জায়গাটায় বিচারপতি একটু তিনি হাসলেন ঈষৎ এবং তিনি বললেন ঠিক আছে আমি এটা বুঝলাম। তারপরে সিজিআই একটি প্রশ্ন করলেন যে এখানে কত রিক্রুটমেন্ট হয়েছে, কোন ক্যাটাগরিতে। এই জায়গায় সিবিআই উঠে দাঁড়িয়ে একটা তথ্য বলতে গেলেন কিন্তু সিবিআই প্রপারলি বলতে পারলেন না। তারপরে অনারেবল সিজিআই তিনি জয়দীপ গুপ্ত এসএসসির আইনজীবীকে ডাকলেন এবং মিস্টার জয়দীপ গুপ্ত আইনজীবী তিনি বললেন যে প্রায় 25,000-এর উপর রিক্রুটমেন্ট হয়েছে। সিজিআই বললেন যে এই 25,000-এর মধ্যে কত ইল্লিগাল পাওয়া গেছে অ্যাকর্ডিং টু ইউ, অর্থাৎ এসএসসিকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করা হলো যে আপনাদের মতে কত ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে এই 25,000-এর মধ্যে। এসএসসির আইনজীবী পরিষ্কারভাবে বললেন যে তারা দুটো ক্যাটাগরিতে বিষয়টিকে ভাগ করেছে, একটা হচ্ছে এসএসসির নিজের রেকর্ডস আর একটা হচ্ছে সিবিআই এর রেকর্ড। এসএসসির যে নিজের রেকর্ড সেখান থেকে এসএসসি র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল এই দুটো ক্যাটাগরিতে প্রপারভাবে ক্যান্ডিডেট তারা ফাইন্ড করেছে এবং তারা দেখেছে যে এ ক্যান্ডিডেট র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে এবং এ ক্যান্ডিডেট আউট অফ প্যানেল বা উইদাউট রেকমেন্ডেশন চাকরি পেয়েছে। 2 নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে ওএমআর মিসম্যাচ। এই ক্যাটাগরির যে প্রার্থীরা রয়েছেন এখানে এসএসসির হাতে কোনো তথ্য নেই, তারা সিবিআই এর তথ্যকে নিয়েছে, সিবিআই এর তথ্যকে তারা অথেন্টিকভাবে গ্রহণ করতে রাজি আছে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এসএসসির কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই সিবিআই এর তথ্য ছাড়া। এবার এই ওএমআর মিসম্যাচের ক্ষেত্রে সিবিআই যে তথ্য তাদেরকে দিয়েছে এসএসসিকে সেই তথ্য অনুযায়ী সেই ক্যান্ডিডেটকেও তারা ফাইন করে দিতে পারবে বা করেছে। এক্ষেত্রে অন্য কোনো ক্যাটাগরি থাকলে সেটাকেও তারা সেগ্রিগেট করতে পারবে বলে এসএসসির আইনজীবী মহামান্য প্রধান বিচারপতিকে জানালেন। মহামান্য প্রধান বিচারপতি এই জায়গায় একটি প্রশ্ন করলেন যে আপনারা অন্য ক্যাটাগরি থাকতে পারে এমনটাও আশা করছেন। তখন এসএসসির আইনজীবী একটু থতমত খেয়ে বললেন যে না আমরা সেটা বলছি না, আমরা বলছি যে আমরা এখানে সেগ্রিগেট করতে পারবো, আমাদের যে তথ্য আছে সেই তথ্য এবং সিবিআই যা তথ্য দিচ্ছে সেই তথ্যকে যদি আমাদেরকে নিয়ে কাজ করতে দেওয়া হয় তাহলে আমরা সেগ্রিগেট করে দিতে পারবো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে সিজিআই একটি প্রশ্ন এসএসসিকে করলেন, তিনি বললেন যে তাহলে এখানে দেখা যাচ্ছে যে সিবিআই এর যে তথ্য তারা ওএমআর সংক্রান্ত দিচ্ছে এবং আপনাদের যে সার্ভার কপিতে যে মার্কস রয়েছে সেই মার্কস তো মিলছে না। এসএসসি বললেন যে হ্যাঁ মাই লর্ড, এইটা সঠিক যে সিবিআই এর যে ওএমআর এর মার্কস তারা দিচ্ছে এবং আমাদের যে ওএমআর মার্কস আমাদের সার্ভারে যেটা রয়েছে সেটা মিলছে না। সিজিআই পরিষ্কার এসএসসিকে জিজ্ঞাসা করলেন যে তাহলে কোনটি সঠিক, অর্থাৎ আপনাদের সার্ভারটা সঠিক না সিবিআইটা সঠিক। এক্ষেত্রে এসএসসি কিন্তু বললেন যে সেটা তারা সঠিক করে বলতে পারবেন না যে কোনটা সঠিক, এসএসসিটা সঠিক না সিবিআই সঠিক। সিজিআই এই জায়গাটাই কিন্তু বললেন যে সিবিআই যেটা বলছে যে পঙ্কজ বনসালের ডাটাটা সঠিক, তাহলে এসএসসি আপনারা এটা মেনে নিচ্ছেন যে পঙ্কজ বনসালের ডাটাটা সঠিক হিসাবেই। কিন্তু ধরুন যাদের ক্ষেত্রে অমিল রয়েছে তারা তো বলতেই পারে যে এসএসসি সার্ভারে যে তথ্য রয়েছে সেটাই সঠিক, পঙ্কজ বনসালের যে তথ্য পাওয়া গেছে সেটা ভুল। তাহলে বিষয়টার হবে কি, অর্থাৎ এই বিষয়টার সমাধানটা হবে কোন পথে। সিজিআই এটাও বললেন যে সিবিআইকে যে কত ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সিবিআই বললেন যে আমরা সুপ্রিম কোর্টে এই বিষয়টা ফাইল করেছি। এবার এইখানে এসএসসি বললেন যে ইল্লিগাল যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টের সংখ্যাটা কিন্তু রয়েছে 5,000 মতো। অন্য একজন আইনজীবী তিনি বললেন যে 10,000 মতো ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বিশেষ করে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে। তখন এসএসসি বললেন যে মাই লর্ড 10,000 ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট নেই, এটা ভুল। সিজিআই বললেন এসএসসিকে যে আপনারা তো প্রথমে এফিডেভিট দিয়ে বলেছিলেন 10,000 ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এসএসসি বললেন যে না আমরা কখনোই বলিনি 10,000 ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এই যে 10,000 ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে এটা কনফিউশন করার জন্য, এই তথ্যটা সঠিক নয়। এই সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একটি চার্ট তুলে দিলেন মহামান্য প্রধান বিচারপতির হাতে, যে সেই চার্টে তিনি দেখালেন যে এসএসসি যে এফিডেভিট ফাইল করেছিল তার ভিত্তিতে তারা 10,000-এরও বেশি ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট খুঁজে পেয়েছেন।
সিজিআই এই জায়গাটায় একটা ক্যাওয়াস তৈরি হচ্ছিল। সিজিআই বললেন যে তারা কাউকে তিনি বললেন যে এখন কেউ বলবেন না, আমি সবাইকে বলতে দেবো। এবার এসএসসি বললেন যে মাই লর্ড 5,000 মানে যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট সেটা আমরা পেয়েছি, কিন্তু অন্যরা যে 10,000 অ্যাপয়েন্টমেন্টের কথা বলছে সেটা সত্য নয়। এসএসসি এটাও বলল যে এই 10,000-এর তথ্যটা কনফিউশন করার জন্য বলা হচ্ছে। সিজিআই এবার বললেন যে এই যে ফিগার, কেউ বলছে 5,000, কেউ বলছে 10,000, এগুলো কোথার থেকে পাওয়া যাচ্ছে? তখন এসএসসি বললেন মাই লর্ড যে 5,000-এর তথ্য আমরা পেয়েছি সেটা সিবিআই এর ডাটা এবং আমাদের সার্ভারে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী, কিন্তু অন্যের যে তথ্য অন্যরা যেটা বলছে সেই তথ্য কিন্তু সঠিক নয়। এবং তারা আরও বললেন এসএসসি যে সিবিআই এর তথ্যের সাথে আমাদের তথ্যের কিছু অমিল থাকতে পারে, তার কারণ সিবিআই অল ক্যান্ডিডেটদের তথ্য দিচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র যারা চাকরি পেয়েছি অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট, আমরা যাদের রেকমেন্ড করেছি তাদের তথ্য আমরা দিচ্ছি। এবং এরপরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে মাইলর্ড তারা 10,000 অনৈতিক অ্যাপয়েন্টমেন্টের তথ্য পেয়েছেন, অর্থাৎ টোটাল অ্যাপয়েন্টমেন্টের 41%, এবং এই তথ্য এসএসসির বিভিন্ন এফিডেভিট থেকে তারা পেয়েছেন। এসএসসি এই জায়গাটায় আপত্তি করলেন, তারা বললেন যে তারা এই তথ্য দেয়নি, এবং সিজিআই এর পরে তিনি বললেন, সকলকে থামালেন, এবং তিনি এবার অন্য যারা কাউন্সিল ছিলেন তাদের কিছু কিছু করে বক্তব্য, অর্থাৎ তিনি 5 মিনিট করে সময় দিচ্ছিলেন যে আমি এই 5 মিনিট করে শুনবো। তো এবার এসএসসি তারা আরও কিছু বলতে চাইলেন, তো সিজিআই তাদেরকে পারমিট করলেন। তো এসএসসি মূলত 4টে পয়েন্ট বললেন। প্রথমে যে তাদেরকে যেটা বলা হয়েছিল যে হাইকোর্টে তারা কোঅপারেট করেনি, এইটা ভুল, তারা কোঅপারেট করেছে। এবং তাদেরকে যেটা বলা হয়েছিল যে তারা সবসময় বলেছে যে এখনও দুর্নীতি হয়তো থাকতে পারে, এটাও সঠিক নয়। তার কারণ যখন তারা এই বক্তব্যগুলো কোর্টে এফিডেভিট দিয়ে জানিয়েছিল মহামান্য ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের, তখন সিবিআই ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, তার জন্য তারা এমনটা বলেছিল। এখন সিবিআই ইনভেস্টিগেশন যেহেতু কমপ্লিট হয়েছে, এখন তারা এটা পরিষ্কার করে মহামান্য সুপ্রিম কোর্টে বলছে যে এই ডেটাটাই কনফাইন্ড, অর্থাৎ এর বাইরে আর কিছু হয়তো থাকবে না। তারপরে তারা এটাও বললেন যে বোর্ড এবং কমিশন যে নাম্বারের যে মিসম্যাচ দেখানো হচ্ছে, যে বোর্ড যে তথ্য দিচ্ছে বা কমিশন যে তথ্য দিচ্ছে এইটার মধ্যে মিল নেই। এক্ষেত্রে যেটা এসএসসির আইনজীবী বললেন যে মাইলট এই মিল না থাকার প্রধান কারণ হচ্ছে যে অনেক যে রেকমেন্ডেশন আমরা করি সেখানে অনেকেই জয়েন করে না, তার জন্য আমাদেরকে এর বাইরে আরও রেকমেন্ডেশন ইস্যু করতে হয় নন জয়নিং যে ভ্যাকান্সি সেখানে, তার জন্য সেখানে হয়তো ডবল রেকমেন্ডেশন লেটার কাউন্ট করা হতে পারে। এর জন্য অনেক রেকমেন্ডেশন লেটার হয়তো ইস্যু হয়ে গেছে বলে মনে হচ্ছে, বাট বিষয়টা তা নয়। তো এরপরে এসএসসি মূলত এই বিষয়গুলো বলার পরে তাদের বক্তব্য শেষ করেন। তো এরপরে মূলত 3টে কাউন্সিল বলতে ওঠেন। প্রথম হচ্ছেন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে, মূলত যাদের ওএমআর মিসম্যাচ রয়েছে এবং যারা এক্সপায়ারি অফ প্যানেল চাকরি পেয়েছেন তারা বলতে ওঠেন। এবং আর একটা কাউন্সিল হচ্ছে যারা টেন্টেড নয়, অর্থাৎ যারা আনটেন্টেড প্রার্থী, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নয়, তাদের আইনজীবীরা বলেন। আমি এই দুটো কাউন্সিলের বক্তব্যকে আমি ব্রিফলি বলছি। এবং এছাড়া আরও একটা কাউন্সিল যেটা ছিল, যারা মূলত নট কল ফর ভেরিফিকেশন, যারা চাইছেন নতুন করে ইন্টারভিউ নিয়ে তাদেরকে ডেকে আবার প্রসেসটা শুরু করা হোক, পুরো প্রসেসটা যাতে বাদ না যায়, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চাকরিটা যাতে বাতিল হয়। তো এই 3টে কাউন্সিলের যে বক্তব্য সেটা হচ্ছে এইরকম। মূলত যারা ওএমআর মিসম্যাচের ক্ষেত্রে ছিল তাদের যে বক্তব্য, যে তাদের পক্ষ থেকে মূলত পিএস পাটোয়ালিয়া, মুকুল রোহতগি, এছাড়াও দুষ্মন দাভে, ইন্দিরা জয়সিং, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আইনজীবীরা তাদের পক্ষ নিয়ে বলছিলেন। এছাড়াও মীনাক্ষী আরোরা ম্যাম তিনি প্যানেল এক্সপায়ারের বিষয়টা নিয়ে বলছিলেন। এছাড়াও যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের হয়ে বলছিলেন শ্যাম দিওয়ান ছিলেন, অভিষেক মনুসিংভি ছিলেন, আরও গুরুত্বপূর্ণ আইনজীবীরা ছিলেন। তো মূলত যারা ওএমআর মিসম্যাচের ক্ষেত্রে ছিলেন তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে ডেটাটা সিবিআই দিচ্ছে পঙ্কজ বনসালের, সেই ডেটাটা আসল নয় বা সেই ডেটার মধ্যে ভুল রয়েছে, কেন কি সেখানে 65B সার্টিফিকেট যেভাবে ইস্যু করা হয়েছে সেইটা সঠিক ছিল না। এছাড়াও 2024 জানুয়ারি অবধি ডেটা স্ক্যানটেকের তথ্যকে আনা হয়নি, হঠাৎ করে জানুয়ারি 2024-এ ডেটা স্ক্যানটেকের তথ্যকে আনা হচ্ছে, এইটা সঠিক নয়। এবং ডেটা স্ক্যানটেকের কোনো 65B সার্টিফিকেট নেওয়া হয়নি। এছাড়াও ডেটা স্ক্যানটেকের কোনো অথরাইজেশন সংস্থাই নয় ডেটা স্ক্যানটেক, তারা 65B সার্টিফিকেট দিতে পারবে। এক্ষেত্রে নাইসা 65B সার্টিফিকেট দিতে পারে, তাই এখন নাইসাকেই স্ক্যানিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। নাইসা আবার কাজটা বাইফার্কেট করে ডেটা স্ক্যানটেককে দিয়েছিল। এরপরে আইনজীবী ইন্দিরা জয়সিং যেটা সওয়াল করেন, যে তিনি মূলত গ্রুপ ডির হয়ে বলেন যাদের ওএমআর মিসম্যাচ রয়েছে, তিনি যেটা বলেন যে গ্রুপ ডি যারা তারা ম্যানুয়াল ওয়ার্কার, তারা ডিউ প্রসেসের ওপর ভিত্তি করেই চাকরি পেয়েছেন, এক্ষেত্রে তাদের চাকরিটা চলে গেলে ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হবে। এছাড়াও স্টেট যেটা বলছে যে এক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে তাদের চাকরি বাতিল করতে হবে, এটা ঠিক নয়। স্টেটের অ্যাডমিশন নট বাইন্ডিং অন মি, এই অর্ডারটাই তিনি ইউজ করেন। এবং তিনি বলেন যে 65B যে প্রভিশন সেটাকে সঠিকভাবে দেখা হয়নি এবং যে এভিডেন্স অ্যাক্ট সেটাকেও কিন্তু প্রপার ফলো করা হয়নি।
এছাড়াও টি.এস. বৈদ্যনাথন তিনিও কিন্তু বলেন। এরপরে মিস্টার মুকুল রোহতগি যেটা বলেন যে CFSL কলকাতা থেকে যে রিপোর্ট আসার কথা ছিল OMR এর যে অথেন্টিসিটি সেটাকে দেখার জন্য, সেটা আসেনি। এছাড়াও হায়দ্রাবাদের CFSL যে রিপোর্ট তারা করতে পারেনি। হ্যাশ ভ্যালু সেটা মিলছে না, তার কারণ অরিজিনাল যখন স্ক্যান হয়েছিল তার যে হ্যাশ ভ্যালু সেটা পাওয়া যাচ্ছে না। এবং এই যে দুটো ডেটা স্ক্যানটেক এবং পঙ্কজ বনসাল এই দুটো ডেটাকেই অথেন্টিক বলে তিনি মনে করছে না। ট্রায়াল চলছে, বিষয়টা ট্রায়ালের অধীনে রয়েছে এবং এই ডেটাকে যাতে করে অথেন্টিক হিসাবে না গ্রহণ করা হয়। তো মূলত যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা মূলত 65B ট্রায়াল কোর্ট এই সমস্ত বিষয়গুলো বলছিলেন, এভিডেন্স অ্যাক্ট এবং এই যে পঙ্কজ বনসাল এবং যে ডেটা স্ক্যানটেকের কাছ থেকে যে উদ্ধার করা ডেটা সেই বিষয়টা নিয়ে তারা বলছিলেন। এক্ষেত্রে একজন আইনজীবী তিনি মূলত দেখান যে DBF ফাইলে যে ডেটা পাওয়া গেছে সেখানে ম্যাচ করছে না পঙ্কজ বনসালের ডাটার সাথে, অর্থাৎ পঙ্কজ বনসালের ডাটাই ম্যাচ করছে না, এরকমটা তিনি বলেন। এক্ষেত্রে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার তিনি সিবিআইকে জিজ্ঞাসা করেন যে সত্যিই কি ম্যাচ করছে কি করছে না এই ডাটাটা কিনা। সিবিআই অবশ্য বলেন যে মাইলর্ড হ্যাজ ভ্যালু ম্যাচ করছে। তো এরপরে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তারা যে মূল পয়েন্টগুলো তোলেন সেটা হচ্ছে, প্রথমে তারা বলেন যে OMR মার্কস যেটা পঙ্কজ বনসালের কাছে পাওয়া গেছে সেটা সঠিক এবং OMR এর মধ্যে কোনো দুর্নীতি করা হয়নি। মূলত মার্কসটাকে বাড়ানো হয়েছিল SSC সার্ভারে, অতএব সেই OMR যেটা সেটা অথেন্টিক এবং সেগ্রিগেশন করা হোক। সেগ্রিগেশন হচ্ছে কোর ইস্যু। সিবিআই তদন্ত করে যে রিপোর্ট পেয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে যা দেখা যাচ্ছে তার ভিত্তিতে সেগ্রিগেশন করা যাবে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের সমস্ত তথ্য সঠিক রয়েছে। সিবিআই ইনভেস্টিগেশন করেও তাদের বিরুদ্ধে কোনো তথ্য পায়নি, অতএব তাদের চাকরি বাতিল করা যাবে না। ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করা হবে তাদের চাকরি বাতিল হলে। অথরিটি অর্থাৎ কোর্টকে এটা ডিসাইড করতে হবে কিভাবে সেগ্রিগেশন করা যায় এবং তাদের চাকরি যে কোনো মূল্যে তাতে করে বাঁচাতে হবে। এটা একটা হিউম্যান ইস্যু, তার কারণ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা আনটেন্টেড। তো এর পরেও কিন্তু আরও যারা ক্যান্ডিডেট ছিলেন, বিশেষ করে যাদেরকে টেন্টেড গ্রুপে ফেলা হচ্ছে, অর্থাৎ যারা 8 ফেজ কাউন্সিলিংয়ের পরে যাদের চাকরি হয়েছে, তো এরকম বিশেষ করে মীনাক্ষী আরোরা ম্যাম তিনি যেটা বলেন যে 8 ফেজ কাউন্সিলিং মানে পরে বিশেষ করে 9 ফেজ কাউন্সিলিং যেটা হয়েছিল সেটা কোর্ট অর্ডারে হয়েছিল এবং মাঝখানে এসএসসি নিয়োগ করতে পারেনি, তার কারণ কোর্টে স্টে ছিল বা কোর্টের কিছু অর্ডার ছিল এই কারণে। তো তাদেরকে যে এক্সপায়ারি অফ প্যানেল বলা হচ্ছে সেটা সঠিক নয়। মহামান্য বিচারপতি এই জায়গাটা তিনি খুব একটা শুনতে চাইলেন না এবং তারা এটা বললেন, তখন মহামান্য বিচারপতি যখন এই বিষয়টা ইন্টারেস্ট দেখাচ্ছিলেন না তখন তারা বললেন যে মাই লর্ড, যদি এক্ষেত্রে দেখা হয় যে 8 ফেজ কাউন্সিলিংয়ের পরে আফটার এক্সপায়ার করে গেছে প্যানেল তখন কাউন্সিলিং হয়েছে, তাহলে তো সেকেন্ড কাউন্সিলিংয়ের পরেই আফটার এক্সপায়ারি অফ প্যানেল হয়ে যাচ্ছে এবং থার্ড কাউন্সিলিং থেকে যত কাউন্সিলিং হয়েছে সেগুলো সবই ইলিগাল। তাহলে সেটাকেই দেখা হোক, যদি না 8 ফেজকে কনসিডার করা হোক। অর্থাৎ তারা সাবমিশনটা একদম একরকম করতে গিয়ে আর এক রকম করে ফেললেন বলে আমাদের মনে হলো। এক্ষেত্রে বিষয়টাকে ক্যাচ করে নিলেন রেসপন্ডেন্টদের আইনজীবী ফিরদৌস শামীম। তিনি পরিষ্কার উঠে দাঁড়িয়ে বললেন যে মাইলর্ড, 6th ফেজ কাউন্সিলিং, 7th ফেজ কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিংয়ের অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে যত কাউন্সিলিং হয়েছে সেগুলো সবই এক্সপায়ারি অফ প্যানেলের পর থেকে। তো এই জায়গায় এসএসসি কিন্তু একটা বিষয় বললেন যে নন টিচিং স্টাফ যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে কোনো এক্সপায়ারি অফ প্যানেল অ্যাপয়েন্টমেন্ট হয়নি, সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে প্যানেল এক্সপায়ার হওয়ার আগেই, অর্থাৎ কাউন্সিলিং যেগুলো হয়েছে সেগুলো। তো এই বিষয়টা তারা তুলে ধরলেন এবং তারপরে একজন আইনজীবী যিনি টেন্টেড প্রার্থীদের হয়ে বলছিলেন, বিশেষ করে দুশ্মন দাভে বলে আমাদের মনে হলো, যে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিছু বলতে চাইলেন যে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নাকি সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে। তো সিবিআই এই জায়গাটায় তিনি শুনতে চাইলেন না, তিনি বললেন যে তিনি আইন এবং তথ্যের বাইরে যা এভিডেন্স রয়েছে তার বাইরে অন্য কোনো বিষয় নিয়ে তিনি শুনতে চাইছেন না বা তিনি শুনবেন না। এছাড়াও যারা নট কল্ড ফর ভেরিফিকেশন তাদের হয়ে কিছু আইনজীবী বললেন, মূলত তারা যেটা বললেন যে তাদের যে দাবি যে নতুন করে আবার ইন্টারভিউ নেওয়া হোক রুল 12(6) অনুযায়ী, তার কারণ এসএসসি এক্ষেত্রে অ্যাডমিট করে নিচ্ছে যে কিছু ইলিগালিটি হয়েছে এবং কিছু প্রার্থী নিয়োগ পেয়েছে তার জন্য তারা সাফার হয়েছে, তারা ইন্টারভিউ ডাক পায়নি, অতএব সেই কিছু প্রার্থীকে বাদ দেওয়া হোক এবং তাদেরকে নতুন করে ইন্টারভিউ ডেকে নেওয়া হোক। তো সিজিআই এই পয়েন্টটাই কিন্তু খুব একটা তিনি সন্তুষ্ট হচ্ছেন বলে আমাদের মনে হলো না, যে নতুন করে আবার ইন্টারভিউ ডাকা হোক যারা ইন্টারভিউ ডাক পায়নি এমন প্রার্থীদেরকে। সিজিআইয়ের মূলত ইস্যু যেটা বুঝলাম যে আদৌ সেগ্রিগেশন করা যাবে কি যাবে না যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে থেকে। তো এরপরে যেটা আমরা দেখলাম যে কিছু ক্যান্ডিডেট যারা ইন সার্ভিস ছিলেন তাদের আইনজীবীরা বললেন যে তাদেরকে যেন সাফার না করা হয়, তারা 1999 থেকে চাকরি করছেন। এরপরে মূলত কিছু ব্লাইন্ড ক্যান্ডিডেট রয়েছেন তাদের আইনজীবীরা কিছু বক্তব্য তুলে ধরলেন।
এবং যারা আনটেন্টেড ক্যান্ডিডেট ছিলেন তাদেরও বিভিন্ন আইনজীবী তারাও বিভিন্ন বক্তব্য রাখছিলেন। তারা মূলত যেটা বলছিলেন যে সিবিআই রিপোর্ট অনুযায়ী সেগ্রিগেট করা হোক এবং যে ওএমআর পাওয়া গেছে সেটাকেই অথেন্টিক ওএমআর হিসাবে ধরা হোক। তার কারণে সিবিআই বলছে যে এই ওএমআরটাই অথেন্টিক এবং যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে তাদেরকে বাদ দেওয়া হোক এবং যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে সেগ্রিগেট করে তাদের চাকরিটা যাতে করে থাকে এমন ব্যবস্থা করা হোক, এমনটাই আর্গুমেন্ট তারা করলেন। তো এরপরে অনারেবল সিজিআই তিনি স্টেটের কাছে কিছু বক্তব্য শুনতে চাইলেন। স্টেট মূলত বললেন যে এক্ষেত্রে স্টেটের বিরুদ্ধে যেটা বলা হচ্ছে যে ওয়াইড স্পার্ড ইলিগালিটি হয়েছে এমনটা স্টেট নাকি স্বীকার করে নিয়েছে, সেটা ভুল। কিছু ইলিগালিটি হয়েছে কিন্তু পুরো ইলিগালিটি হয়েছে এমন বিষয়টা ঠিক নয়। এবং মূলত যে সুপার নিউমারারি পোস্ট এই বিষয়টা নিয়ে স্টেট কিছু বলতে চাইলেন এবং তারা বললেন যে সুপার নিউমারারি পোস্টে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, এটা তৈরি করা হয়েছিল মূলত ওয়েট লিস্ট ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, কোনো ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য নয়। এবং এই বিষয়টা মহামান্য সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে এবং সেখানে সিবিআই ইনকোয়ারি করার যে নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চ থেকে সেটা সঠিক নয়। তো এরপরে অনারেবল সিজিআই তিনি কিন্তু আর কারোর বক্তব্য শুনলেন না। তিনি এবার বললেন যে জাজমেন্ট তিনি রিজার্ভড করলেন, অর্থাৎ এই এসএসসি মামলার হেয়ারিং কনক্লুড হলো এবং জাজমেন্ট রিজার্ভড হলো। এবং টুকরো টুকরোভাবে অনেকেই এর মাঝে অনেক কিছুই বলতে চেষ্টা করছিলেন। মূলত যারা টেন্টেড প্রার্থী তাদের আইনজীবীরাও বলতে চেষ্টা করছিলেন, যারা নন টেন্টেড প্রার্থী তাদের আইনজীবীরাও বলতে চেষ্টা করছিলেন এবং যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারাও কিছু বলতে চেষ্টা করছিলেন। বিচারপতি সেই জায়গায় থামান। আমি মূলত ব্রিফলি যা যা হয়েছে কোর্ট প্রসিডিং সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।